যেভাবে মোকাবেলা করবেন শিশুর কান্না। মা বাবাকে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, শিশুর কান্না হচ্ছে সবচেয়ে বাজে একটি ব্যাপার। যদি আপনি এই সময় টেন্স বা উদ্বিগ্ন থাকেন, পরিণতি আরও খারাপ হতে বাধ্য। কান্নার কেবল এই অর্থ নয় যে তার মধ্যে খারাপ কিছু ঘটছে, কারণ সব শিশুই তো কাঁদে। কান্না এক ধরনের মেসেজ। শিশুটি একাকী বোধ করছে বোঝাতে পারে, ঠান্ডা লাগতে পারে, ক্ষুধার্ত হতে পারে, একঘেয়েমি লাগতে পারে, নাপ্পি ময়লা হয়ে যেতে পারে, কখনো বা হয়তো কোনো কারণে ব্যথাও হতে পারে। কান্না ছাড়া নিজেকে প্রকাশ করার আর কোনো মাধ্যম নেই তার। দ্রুত কান্নার গভীর অর্থ বুঝে নিতে পারবেন। বোধগম্য হবে এটি কি প্রকৃত কোনো বেদনাদায়ক পরিস্থিতি, নাকি সান্নিধ্য পাওয়া বা খাওয়ার দাবি। কান্নারত শিশুকে জোর করে এই আশায় মেজাজ বদলানোর চেষ্টা করবেন না যে ভবিষ্যতে সে এটি ছেড়ে দেবে। একবার যদি অস্থির হয়, সহজ হতে আর অনেক সময় লাগে, এমন কি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়তে পারে। তাকে আদর সোহাগ করুন, দোল খাওয়ানোর চেষ্টা করুন, চেষ্টা চালাতে থাকুন যতক্ষণ না কোনো কৌশল গ্রহণ করতে পারছেন। জন্মের পর একজন চিকিৎসক যত্নের সাথে পরীক্ষা করবেন, নিশ্চিত হবেন শিশুটি সুস্বাস্থ্যের অধিকারী কিনা, কোনো শারীরিক সমস্যা নেই, স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা আছে কিনা, সমস্যার কোনো লক্ষণ পাওয়া যায় কিনা খুঁজে দেখবেন চিকিৎসক। একটি গুরুত্বপূর্ণ দিক হলো শিশুর রিফ্লেক্স সম্বন্ধে ধারণা নেওয়া। রিফ্লেক্স হচ্ছে জন্মগত বৈশিষ্ট্য যা প্রতিটি সুস্থ বেবির থাকতে হবে। উদাহরণ হিসাবে বলা যায়, জন্মের কয়েকদিনের মধ্যে নবজাতকটি এমন শক্তভাবে আঙ্গুল আঁকড়ে ধরতে পারে যে তাকে টেনে তোলা যায়, নিজের ওজন নিজেই সাপোর্ট দিতে পারে। তাকে যদি সাপোর্ট দিয়ে মাথার উপরের দিকে রেখে তোলা হয় বা কোনো শক্ত কিছুতে স্পর্শ করা হয়, হাঁটার ভঙ্গিতে পা চালাতে থাকবে সে। দ্রুতই জন্মগত এইসব রিফ্লেক্স চলে যায়। অত্যাধিক প্রশ্রয় শিশুর জন্য ক্ষতিকর। শিশুর প্রতি মনোযোগের প্রয়োজন আছে, সচেতন থাকার প্রয়োজন আছে, কিন্তু মনে রাখতে হবে অত্যাধিক প্রশ্রয় শিশুর জন্য ক্ষতিকর, ধ্বংসের কারণও হতে পারে। অত্যাধিক মনোযোগের ব্যাপারটি খুব ছোট অবস্থা থেকে শুরু হয়ে গেলে সমস্যা ক্রমান্বয়ে জটিল হতে থাকবে। কিন্তু শিশু কাঁদছে, সবার মনোযোগ আকর্ষণ করছে, হয়তো খিদা পেয়েছে, ফিডার চাচ্ছে, কিংবা ডায়াপার বদলাতে হবে, অথবা কারো সান্নিধ্য কামনা করছে, ইত্যাদি চাহিদাগুলো কান্নার মাধ্যমে জানান দেয় শিশুটি। কান্নার বিষয়টি যদি অতি বেশি প্রশ্রয়ের আভাস দেখা যাবে যা পাচ্ছে তার চেয়েও বেশি কিছু চাচ্ছে শিশু, বেশি নজর কাড়ার চেষ্টা করছে, কিছুতেই তৃপ্ত হচ্ছে না সে। পরিবারের অন্য সদস্যদের বাদ দিয়ে যদি বেশি মাত্রায় নজর দেওয়া হয়, তবে বিষয়টি প্রভাব চোখে পড়বে বেশি। যত বড় হোক না কেন, পরিবারের শিশুরা কিছু না কিছু প্রশ্রয় পেয়ে থাকে। শিশুরা হচ্ছে মায়াময় জগতের মায়ার আধার। সবাই প্রশ্রয় দিয়ে আনন্দ পায়। শিশুরা প্রকৃতির কোলে অসহায়। যখন কাঁদে, কেউ না কেউ ছুটে যাবে তাদের কাছে। প্রয়োজন মেটানোর জন্য শিশুর প্রতি এ ধরনের নজর রাখতে হবে, কিন্তু খেয়াল করতে হবে অপ্রয়োজনে শিশুকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। বড়রা নিজেরাই আনন্দ পাওয়ার জন্য শিশুকে প্রশ্রয় দিয়ে থাকে। নিজেদের লাভ হলেও এই প্রশ্রয় শিশুর জন্য অকল্যাণকর হতে পারে, জেনে রাখা জরুরি। অতি প্রশ্রয় পায় শিশুদের গুরুত্বের ব্যাপারে একটি ভ্রান্ত বিশ্বাস গড়ে ওঠে, তখন বেশি পেতে শেখে।
তাদের প্রাপ্য থেকেও অধিক চাহিদা বেড়ে যায়। অধিক মনোযোগ পাওয়ার জন্য রেষারেষি বেড়ে যায়। অতি প্রশ্রয়ের কারণে শিশুরা সামাজিক বিকাশের ধারাটিও দুর্বল হয়ে যেতে পারে। পরিবারের সদস্য ছাড়া বাইরের অন্য কেউ একই রকম প্রশ্রয় দেবে আশা করা উচিত হবে না। ফলে ঘরের বাইরে দু ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দ্বিমুখী ধারায় বেড়ে ওঠার পথটি শিশুর জন্য সহজ নয়, ক্ষতিকর। এইভাবে সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হয়। বাইরের লোকজন ভাবতে পারে অতি আদর পেয়ে শিশুটি গোল্লায় গেছে। এ ধরনের ভাবনার ফলাফল শিশুর সামাজিক বিকাশ বিভিন্ন আঙ্গিক থেকে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখতে পারে। মা বাবার কি করা উচিত? প্রথম সত্য হলো, মা বাবাকে বুঝতে হবে শিশুর প্রকৃত চাহিদাটা কি। চাহিদা অনুযায়ী প্রয়োজন মেটাতে হবে। প্রয়োজন মেটানো প্রশ্রয়ের আওতায় পড়ে না। শিশুর চাহিদাটি অযৌক্তিক কিনা যাচাই করে দেখতে হবে। বারবার অযৌক্তিক চাহিদা মেটানোর উদ্যোগ নিলে শিশুটি প্রশ্রয় পাচ্ছে বলে ধরে নিতে হবে। অতি প্রশ্রয়ের বিপজ্জনক সংকেত: প্রয়োজন মেটানোর পরও কাঁদতে থাকা। 2. যা চেয়েছে পাওয়ার পর বিজয় উল্লাস করা। 3. যখন অন্যের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে না, অযথায় অস্থিরতায় ভোগা, বাড়াবাড়ি করা কিংবা কাঁদতে থাকা। 4. এমন কিছু করতে থাকা যা অন্যের বিরক্তির কারণ হয়ে থাকে। 5. শিশু টডলারটি নিজে করতে পারে এমন কাজ করে দেওয়ার জন্য অন্যদের উত্ত্যক্ত করা। শিশুর হাসি, শিশুর বেড়ে ওঠা। শিশুর হাসি বাড়ির পরিবেশ পাল্টে দেয়। পরিবারের সবার ভেতর এক অদৃশ্য মানবীয় বন্ধন তৈরি করে। শিশুর বিমর্ষতা, কষ্ট, কান্না, ভয় সইতে পারে না কেউ। সবাই চায় শিশুর মুখের হাসি, চাই শিশুর সৃজনশীল সুস্থ বিকাশ। কিভাবে সম্ভব? শিশুর বেড়ে ওঠার জন্য মৌলিক কিছু চাহিদার প্রতি নজর রাখতে হবে পরিবারের সবাইকে। নিচে মৌলিক চাহিদাগুলো তুলে ধরা হলো। শিশুর শারীরিক সুস্থতার জন্য যা অতীব জরুরি: পুষ্টিকর খাদ্য, পর্যাপ্ত নিরাপত্তা বজায় রাখা, নিয়ম মতো ঘুমের সুযোগ নিশ্চিত করা, সক্রিয় শারীরিক কার্যক্রম যেমন খেলাধুলা ও ব্যায়ামের সুযোগ দেওয়া, সঠিক সময়ে সঠিক মাত্রায় রোগ প্রতিরোধক টিকা গ্রহণ, সুস্থ ও উদ্বেগমুক্ত পারিপার্শ্বিক পরিবেশ। শিশুর মনের সমৃদ্ধির জন্য যা প্রয়োজন: শিশুর জন্য প্রয়োজন স্বতঃস্ফূর্ত নিঃশর্ত ভালোবাসা, আদর, মমতা। পরিবারের সকল সদস্যদের মাঝ থেকে এ ধরনের মৌলিক আবেগের প্রয়োজন রয়েছে। আত্মবিশ্বাস, নিজের সম্বন্ধে উত্তম ধারণা ও আত্মমর্যাদাবোধে বীজ বপন করা উচিত ছোটবেলা থেকে। অন্য শিশুদের সাথে খেলাধুলার সুযোগ তৈরি করা। শিক্ষকদের হতে হবে অধিকতর স্নেহপ্রবণ ও উৎসাহদাতা। পরিবারের অন্যান্য যত্নকারীদেরও রয়েছে বিরাট ভূমিকা। তাদের হাত হবে সহনশীল, সমর্থক। সবার সমতায় সহচর্যের মাধ্যমে প্রকৃত দিক নির্দেশনা পেয়ে যাবে শিশু। নিরাপদ ও প্রশান্তিময় পরিবেশ শিশুর বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। এটি শিশুর আত্মবিশ্বাস দৃঢ়তর করে। ছোটবেলা থেকে সঠিকভাবে শৃঙ্খলাবোধ জাগিয়ে তুলতে হবে। এই জন্য মা বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের রয়েছে বড় দায়িত্ব। নিজেদের সুশৃঙ্খল জীবন পদ্ধতি শিশুর নিয়মানুবর্তিতার ভিত রচনা করে দেয়। শৈশবের ভিত্তি: চীনা দর্শন অনুযায়ী 1600 শতাব্দীর পূর্ব থেকে প্রচলিত আছে, গাছের কচি ডাল বা শাখা প্রশাখা যখন বাঁকতে শুরু করে, গাছ তখন বাড়তে থাকে। নানান ঢঙ্গে গাছের বিভিন্ন উপাদানের সমৃদ্ধি শুরু হয়ে যায়। একইভাবে চীনা দর্শনে শৈশবকে বলা হয়েছে জীবনের মূল ভিত্তি।
উন্নতি, সমৃদ্ধি ও দক্ষ জীবন গোড়াপত্তন ঘটতে শৈশবের দৃঢ় মূলের উপর দাঁড়িয়ে। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যায় উন্মোচিত হচ্ছে শৈশবই হচ্ছে জীবনের ভিত্তিস্তম্ভ পাক। বয়সের প্রথম 5-6 মাসে শিশু যেভাবে অনুভব করে সারা দেহ সক্রিয় হয়, সাধারণত সেভাবে মানুষের আচরণ, বৈশিষ্ট্য, অনুভূতির বীজ রোপিত হয়ে যায়। ব্যক্তি বিশেষের মনোভাব প্রতিফলিত হয় ভবিষ্যৎ জীবনে। শিশুর আচরণের ধারণা ও মনোভাব নির্ধারিত হয়ে যায় শিশুর ম্যাচিউরেশন এবং শিক্ষণের মাধ্যমে। সাথে জড়িত আছে পারিবারিক আবহ, চারপাশের সুন্দর জীবনযাপন, সুখ ও সমৃদ্ধি। বলা হয়েছে শৈশবের আনন্দ ও শৈশবের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য জীবনের এই ভিত্তিস্তরের আসল প্রাণ রসায়ন। সৃজনশীল বেড়ে ওঠার জন্য শৈশবকে অবশ্যই আনন্দময় করে তুলতে হবে। প্রতিটি ছোটখাটো ঘটনা থেকে কিভাবে আনন্দ কুড়িয়ে পাওয়া যায় সেই পথটি শিশুর জন্য উন্মোচিত করে দিতে হবে। কোথায় আনন্দ, কোথায় সুখ জানে না শিশু। মা বাবাও বড়দেরই পরিচালনা করতে হবে। আনন্দ খুঁজে পাওয়ার পথ দেখিয়ে দিতে হবে শিশুকে। সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে ব্যক্তি বিশেষের ধারণা বিভিন্ন রকম। কেউ মনে করেন সুখ মানে আর্থিক প্রাচুর্যময় জীবন, কারো মতে দায় দায়িত্ব থেকে মুক্ত করে বেড়ে ওঠার নাম সুখ। মূলত সুখ ব্যক্তিগত একটি বিষয়, যা নিজেকে সুখী করে অন্যজনকে বিরক্তি দিতে পারে। প্রকৃত সুখ হচ্ছে ইতিবাচক অনুভূতি, ব্যক্তি বিশেষেই বর্ণনা করতে পারে। বলা যায় নিজের ভিতর গত আত্মতুষ্টির নাম সুখ। যেভাবে আমরা অন্যকে মূল্যায়ন করি, দেখি, অন্যের সাথে যেভাবে আচরণ করি, সেভাবে আমাদের অনুভূতিগুলো গড়ে ওঠে। শিশুর সুখ, শিশুর আনন্দ। সুখ পাওয়ার জন্য একক কোনো উপকরণ নেই, তারপরও বোঝা যায় কিছু কিছু বিষয় আশায় শিশুকে সুখের স্বাদ দিতে পারে। ইংরেজি বর্ণ অনুযায়ী 3টি এ দ্বারা বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে: অর্জন, গ্রহণ, অনুমোদন, অনুকূল্য, স্নেহ, মমতা, ভালোবাসা। এককভাবে একটি দ্বারা প্রকৃত সুখ তৃপ্তি দিতে পারে না। 3টি এর মিলিত ধারা শিশুর মাঝে সুখের আবহ তৈরি করতে পারে। 3টি বিষয়ের ব্যাখ্যা প্রতিটি মা, বাবা এবং বড়দের জানা উচিত। অর্জন, কিছু শিশু কিছু একটা করার চেষ্টা করছে বা কোনো কাজ শিশুকে করতে দেওয়া হয়েছে, যদি ভালোভাবে শেষ করতে পারে, কাজটি যত তুচ্ছ কিংবা ছোট হোক না কেন, নিজের ব্যাপারে একটি আনন্দময় অনুভূতি জেগে উঠবে। এভাবেই শিশুর আত্মবিশ্বাস বাড়ে, নিজের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি উন্নতর হয়, সুখের একটি গোপন ধারা বয়ে যায়। এই ধরনের প্রাপ্তি শিশুকাল থেকে শুরু হলে অবশ্যই ভালো, তবে যে কোনো বয়সে এমন প্রাপ্তি মানুষকে উল্লাসিত করে। গ্রহণ, অনুমোদন বা অনুকূল অভ্যর্থনা। যদি শিশুটিকে সাদরে গ্রহণ করা হয়, মেনে নেওয়া হয় তার বিভিন্ন নিরাপদ কর্মকাণ্ড, শিশুর মাঝে তৃপ্তিবোধ জেগে ওঠে, নিরাপত্তা বোধ গড়ে ওঠে। একটি দলের যত ছোটই হোক না কেন, দলটি অংশ হিসাবে গৃহীত হলে শিশুর নিরাপত্তার ইস্যুটি সুসংগঠিত হয়। নিরাপদ শিশু মানে সব সময় শান্তিময় আবহ বজায় থাকে। একটি শিশুর অর্জন অন্যের কাছে শিশুটিকে গ্রহণযোগ্য করে তোলে। গ্রহণযোগ্যতার কারণে মায়ার এক অদৃশ্য প্রফুল্ল ধারা তৈরি হয়ে যায় অন্যের ভেতর। স্নেহ, মমতা, ভালোবাসার গিট এভাবে শক্ত হতে থাকে। বড়দের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। স্নেহ, মমতা ও ভালোবাসা বয়সের যে কোনো ধাপে অন্যের নিকটে প্রিয় হয়ে উঠলে নিজেকে নিজের ভালো লাগতে থাকে। অন্যরা শিশুকে পছন্দ করছে কিনা বুঝতে অসুবিধা হয় না শিশুর। অন্যদের আচরণ
আচরণ শিশুর সামনে তাদের মনের প্রকৃত অনুভূতিটি স্পষ্ট করে দেবে। যখন শিশু তাদের প্রত্যাখ্যান করবে, ভেবে দেখতে হবে ত্রুটি কোথায়। আন্তরিকতার অভাব টের পেতে অসুবিধা হয় না শিশুর। ছলনাময় আদর দিয়ে সাময়িকভাবে শিশুর মন জয় করা গেলেও স্থায়ী না হওয়ার সম্ভাবনা বেশি। আন্তরিকতার সাথে আদর করে শিশুর মনে মমতার স্থায়ী আসন গড়ে তোলা যায়। অনেক সময় অন্যায় ভেবেও শিশু অন্যের প্রকৃত আদর প্রত্যাখ্যান করতে পারে। ধৈর্য হারালে চলবে না। মনে রাখতে হবে শিশুর প্রত্যাখ্যানের কারণেও আপনার মনে শিশুটির প্রতি নেতিবাচক মনোভাব গড়ে উঠতে পারে। এই ধরনের নেতিবাচক ইস্যু শিশুকে আরও দূরে ঠেলে দিতে পারে। নিজেদের মনে শিশুর প্রতি না বোধক ধারার বীজ গড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত নয়। মনে রাখতে হবে কথাটি, আদর দিলে আদর পাওয়া সহজ হয়। আদর পেলে আদর দিতে নিজের মাঝে ব্যাকুলতা তৈরি হয়। এটি এই সুখী জীবনের গড় একটি সত্য। শিশুর সুখের ভিত্তি। শিশুর মনে মূলত সুখের ভিত্তি গড়ে তোলে শিশুর যত্নকারীরা। সাম্প্রতিক সময়ে চাকরিজীবী মা বাবারা সন্তানদের কাজের বুয়ার কাছে দিনের বড় অংশ কাটিয়ে থাকে। এদের হাতে শিশু কতটা নিরাপদ, এদের আন্তরিকতা কতটুকু মৌলিক। অনিরাপদ যত্ন ও মৌলিক আদর শিশুর সুখের ভিত্তি নড়বড়ে করে দিতে পারে, ভেঙে দিতে পারে। এই কারণে বলা হচ্ছে সেবা প্রদানকারীদের আন্তরিকতা খুবই গুরুত্বপূর্ণ। শিশুর দৈহিক ও আবেগীয় চাহিদা অবশ্যই পূরণ হতে হবে। এই চাহিদা পূরণ না হলে শিশুর মনে এক ধরনের চাপ থেকে যাবে, ফলে সুখবোধ হারিয়ে যাবে। যে কোনো মুহূর্তে অসঙ্গতিপূর্ণ আচরণ করে ফেলতে পারে শিশু। সে যদি শারীরিক কিংবা মানসিক সাজা পায়, খাওয়া দাওয়া থেকে বঞ্চিত হয়, কখনোই শিশুর মনে স্বাচ্ছন্দ্য বজায় থাকবে না। সবশেষে বলা যায়, শিশুর জন্য পর্যাপ্ত খাবার, আরামদায়ক বাসস্থান, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন নিরাপত্তাবোধ, স্নেহ মমতা, আনন্দময় খেলাধুলার পরিবেশ, শিক্ষা, অভিজ্ঞতা অর্জনের সুযোগ। উপরোক্ত বিষয়গুলো বড়দের মাধ্যমে নিশ্চিত হয় শিশুর জন্য। শিশুর মনের সুখ, মনের স্বাস্থ্য সমৃদ্ধ করতে বিষয়গুলোর প্রতি নজর রাখা জরুরি। শিশুর জন্য করণীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে শিশুর নাগালের ভেতর। লক্ষ্যমাত্রা অতি বড় কিংবা খুব ছোটও যেন না হয়। ক্ষমতার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করলে শিশু চাপের মধ্যে পড়বে। সুখ সেক্ষেত্রে শিশুর মন থেকে পালাতে বাধ্য। শিশুর জন্য সুখের উপহার। সুখী শিশু দেখতে সুন্দর, লাবণ্যময়, মায়াবী। 2. সুখ শিশুকে যে কোনো সময় আগ্রহী করে তুলতে পারে। উৎসুক, পারিশ্রমীয়, অধীর উৎসাহের জন্য শিশুর মনে সুখের গোপন ধারা বজায় রাখা জরুরি। অসুখী শিশু কোনো কাজে আগ্রহ, উদ্দীপনা খুঁজে পায় না। নিজের মেধায়, বৃষ্টিতায়, অঙ্কুরেই ঠেসে যায়, ক্ষয়ে যায়। 3. দৈহিক বিকাশের সাথেও সরাসরি সম্পৃক্ত রয়েছে সুখের চাহিদা। অসুখী মনের কারণে দেহের স্বাভাবিক শারীরিক বৃত্তীয় ক্রিয়াগুলো বাধাগ্রস্ত হয়, শরীরের গড়ন ও ত্রুটি নেমে আসে। 4. যা করতে সামর্থ্য সুখী শিশুরা কাজটি শেষ করতে অধীর হয়ে ওঠে। এই অধীরতার মাঝে থাকে আনন্দ, উৎসাহ। অসুখী শিশুরা নিজের সামর্থ্য কাজে খাটানোর তাগিদ হারিয়ে ফেলে। বন্ধু বান্ধবী, পরিবারের অন্য সদস্যদের সাথে সুখী শিশুরা সহজে নিবিড় বন্ধন গড়ে তুলতে পারে। 6. সুখ শিশুর মনে বহির্মুখিতা তৈরি করে দেয়, অন্যের জন্য ভাবতে শেখায়। অসুখী শিশু ক্রমান্বয়ে অন্তর্মুখী হয়ে পড়ে, অতৃপ্তির শেকলে নিজেকে জড়াতে থাকে, জীবন যুদ্ধে এগোতে পারে না, পিছিয়ে যেতে থাকে। শিশুর ভেতর রসবোধ কিংবা হাস্যকৌতুক গড়ে ওঠার জন্য প্রয়োজন সুখ।
ব্যক্তিগত ও পারিবারিক সুখের আবহ শিশুর সামাজিক বিকাশের ধারাটি সমৃদ্ধ করে তোলে। বিভিন্ন পরিবেশে শিশু তখন নিজেকে মানিয়ে নিতে পারে। নিজের ব্যক্তিত্বের কাঠামোটি এভাবে সবার মাঝে গ্রহণযোগ্যতা লাভ করে। শিশুর অসুখ অভিজ্ঞতা, শিশুর মনে আনন্দ জাগিয়ে তোলার কৌশল। জীবন মসৃণ নয়, অসুখকর কষ্টকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় শিশুকাল থেকে। সুরক্ষিত জীবন যাপন ফাঁক ফোকর দিয়ে অশান্তি মানুষের মনে বাসা বাঁধতে পারে। এই ধারা থেকে ছোট শিশুদেরও দূরে রাখা যায় না, দূরে থাকতে পারে না। কোনো না কোনোভাবে অসুখী অবস্থার মুখোমুখি হতে হয়। এমনই পরিস্থিতিতে শিশুর সহনশীলতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। সমস্যা অতিক্রম করার জন্য চাপ না দিয়ে কষ্টকর পরিস্থিতির প্রতি শিশুর সহনশীলতা বাড়ানোর প্রচেষ্টা থাকতে হবে। সহনশীলতা বাড়লে শিশুর উত্তরণ ও সাবলীল বিকাশের ধারা সহজ হয়। অনেকে মনে করেন বাস্তব দৃষ্টিভঙ্গি বিকাশের জন্য অতৃপ্ত অসুখকর পরিস্থিতি টপকানোর জন্য শিশুকে এককভাবে ছেড়ে দেওয়া উচিত, চাপে রাখা প্রয়োজন রয়েছে। না, এটি ভুল ধারণা। জীবনে চলার পথে শিশু নানান দিক অসঙ্গতিপূর্ণ ছোটখাটো সমস্যায় পড়বে, কষ্ট পাবে, এগিয়েও যাবে। এখানে তার সাবলীল গতি ও বিকাশই যথেষ্ট। তবে অজেয় কোনো কষ্টকর পরিস্থিতির মুখে তাকে ছেড়ে দেওয়া উচিত নয়। উপরি সমস্যায় ফেলে তার সামর্থ্য ও যোগ্যতা পরীক্ষা করার প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ বলা যায়, আশেপাশের বাড়িতে কারোর মৃত্যু হলে ঘটনাটি লুকানোর দরকার নেই। শিশুর নিকট চেপে যাওয়া উচিত নয়, বরং বুঝতে দেওয়া উচিত স্বাভাবিক মৃত্যু ভয়াবহ কোনো ঘটনা নয়। এটি জীবনের অপ্রতিরোধ্য ধারা। এই ধারায় সবাইকে একদিন মরতে হবে। এভাবে মৃত্যুর প্রতি শিশুর সহনশীলতা বাড়বে। নিকট আত্মীয়ের মৃত্যুও তখন তাকে বিপর্যস্ত করে তুলতে পারবে না। সুখী শিশু, দুঃখী শিশু। শিশুদের মাঝে সুখের উপলব্ধির তারতম্য রয়েছে। সময় ও ব্যক্তির উপর এটি নির্ভর করে। যারা পরিবারের অন্যান্য সদস্য কিংবা মা বাবার স্নেহ মমতা পায় না, নিজেদেরকে বঞ্চিত করে অশান্তি ও অতৃপ্তিতে ভোগে। যারা আদর ভালোবাসায় বেড়ে ওঠে, তাদের চারপাশ আনন্দময় থাকে, সহজে ঘটনার মাঝ থেকে সুখবোধ খুঁজে পায়। একই পরিবারের বড় শিশুটি যদি মনে করতে থাকে ছোট ভাই বা বোনটিকে বাবা মার বেশি আদর পাচ্ছে, তবে সে নিজেকে বঞ্চিত ভাববে। প্রাচুর্যময় পরিবেশেও সে নিজের কাছে নিজেই দুঃখী থেকে যাবে। যে সকল শিশু ভালো আচরণ করে তারা অন্যের কাছে আদরণীয়, অন্যের ভালোবাসা বেশি পেয়ে থাকে। বিষয়টি দুভাবে ব্যাখ্যা করা যায়। এক, যে সকল শিশু সুবোধ তাদের বেশি বকাঝকার মুখোমুখি হতে হয় না, কিছু একটা করতে গিয়ে বাধার সম্মুখীন হয় না, থামিয়ে দেওয়া হয় না, ভাবার কোনো কারণ নাই যে তারা ভালোবাসা পাচ্ছে না কিংবা সবার কাছে গ্রহণযোগ্য নয়। এই ধরনের শিশুরা সুখী, কারণ তারা লক্ষ্মী সুবোধ। দুই, অন্যভাবে বলা যায়, সুখী শিশুরা নিজেদের কাজের ভেতর থেকে আনন্দ পায়, অন্যদেরকে আনন্দময় সঙ্গী হিসাবে মূল্যায়ন করতে পারে, ফলে গ্রহণযোগ্য কাজ করে ফেলার পরও ঝামেলায় জড়ায় না। অন্যের সাথে তর্কে জড়িয়ে গেলেও অসুবিধে হয় না। এরা বদ আচরণ করে না, করার প্রয়োজনও দেখা দেয় না। এই কারণে এ ধরনের শিশুরা ভালো, কারণ তারা সুখী। উভয় ব্যাখ্যাতেই সত্য আছে। যারা ভালো আচরণ করে কিন্তু সুখী নয়, তাদের ব্যাপারে দ্বিতীয় ব্যাখ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। বড়রা প্রায় বলে যারা ভালো আচরণ করে তারা সুখী। তাহলে উল্লেখিত অসুখী শিশুদের ভালো আচরণটুকু কিভাবে ব্যাখ্যা করা হবে?
এক্ষেত্রে বড়দের দায়িত্ব কম নয়। এদের জন্য এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যেন তারা সুখী হওয়ার পথ খুঁজে পায়। সুখকর পথ খুঁজে পেলে তাদের ভালো আচরণ আরও বেশি সমৃদ্ধ ও উন্নততর হবে। কষ্টকর আবেগের প্রতি শিশুর সহনশীলতা বাড়ানোর উপায়: 1. নিশ্চিত হতে হবে যে সুখের চেয়ে অসুখী বোধ যেন শিশুর মাঝে আধিপত্য বিস্তার করতে না পারে। কি তীব্রতা নিয়ে অতৃপ্ত আঘাতে শিশুকে সইতে হচ্ছে বুঝতে হবে। 2. কষ্টের কথা, অশান্তি বা অতৃপ্তির কথা শিশুকে প্রকাশ করার সুযোগ তৈরি করে দিতে হবে। ডিভোর্স বা যে কোনো কষ্টকর পরিস্থিতির বিষয়ে কিছু জানতে চাইলে সহজবোধ্য ভাষায় শিশুর মনে তুলে ধরতে হবে। 3. যে কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হলে আদর দিয়ে শিশুকে বুঝিয়ে দিতে হবে। ফলো আপ করতে হবে। যত দ্রুত সম্ভব যাতনা কাটিয়ে ওঠার সুযোগ দিয়ে শান্তির আদর বুলিয়ে দিতে হবে। শিশুর মন দ্রুত আনন্দে ভরিয়ে তুলতে হবে। একটি কাজে ব্যর্থ হলে দ্রুত একটি সহজ কাজের দায়িত্ব দিতে হবে, যেন দ্বিতীয় কাজটিতে সফলতার মাধ্যমে পূর্বের ব্যর্থতার কষ্ট ভুলে যেতে পারে। শিশুর মনে আনন্দ জাগিয়ে তোলা বড়দের করণীয়: অনেক শিশু আছে প্রায় আনন্দহীন থাকে, অসুখী হয়, কারণ তাদের কিছুই করার থাকে না, কিছু অর্জনের পরও গর্বিত হয় না। এই ধরনের নিরানন্দময় শিশুদের মনে আনন্দ জাগিয়ে তোলার জন্য বড়দের সজাগ হতে হবে। কিছু কৌশলের চর্চা করতে হবে। 1. ছোট শিশুদের জন্য যা করণীয়: শিশুর হাতে সৃজনশীল খেলনা তুলে দিতে হবে। খেলনা রহস্য উদ্ঘাটনের জন্য ব্যাকুল হবে, নাড়াচাড়া করে দেখবে বারবার। ফলে ক্রিয়েটিভ অথচ আনন্দপূর্ণ কাজে তাকে নিয়োজিত রাখার সুযোগ পাওয়া যাবে। দৈনন্দিন জীবন যাপনের সুযোগ হিসাবে অতি সাধারণ খেলা যেমন লুকোচুরি বা ছুটোছুটি হয়, এমন খেলায় শিশুর সাথে অংশ নিতে হবে। আনন্দময় খেলায় মেতে ওঠার কারণে শিশুর গতির সঞ্চার হবে। শিশুর সামনে সহজ শব্দ উচ্চারণ করতে হবে। শব্দটির ব্যাপারে জানার আগ্রহ বাড়িয়ে তোলার জন্য শিশুর বাড়িয়ে কথা বলা বা অনর্গল প্রশ্ন করার সুযোগটুকু হাতছাড়া করা উচিত হবে না। যথাযথভাবে সাড়া দিতে হবে বড়দের। যখন নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াবে হাতে ধরে কয়েক কদম হাঁটার জন্য শিশুকে নিরাপদ সুযোগ করে দিতে হবে। তালে দিয়ে সফলতা অভিনন্দন করতে হবে। 2. অপেক্ষাকৃত বড় শিশুদের জন্য যা করণীয়: সৃজনশীল খেলায় মাতিয়ে তোলার জন্য শিশুর হাতে ক্রিয়েটিভ খেলনা তুলে দিতে হবে। খেলনাটি কিভাবে ব্যবহার করবে ভালোভাবে শিখিয়ে দিতে হবে। যত ক্ষুদ্রই হোক না কেন, যে কোনো কিছুই অর্জনের জন্য শিশুর প্রশংসা করতে হবে। শিশুর হাতে দায়িত্বভার দেওয়ার প্রয়োজন আছে। এমন কাজ দিতে হবে যেন সেটি সহজবোধ্য হয়, সহজে করতে পারে। যেমন বলা যেতে পারে, বইটি শেলফের নিচের তাকে রেখে আসো, শার্ট খোলো, জুতা পরো যদি ইত্যাদি। কাজটি সমাধা করার সাথে সাথে অভিনন্দিত করতে হবে শিশুটিকে। ঘরের নৈমিত্তিক কাজে তাদের সহযোগিতা নেওয়ার যেতে পারে, যেমন বিছানা গোছানো, আসবাবপত্রের ময়লা মোছা ইত্যাদি। খেলাধুলার দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাদের সাথে খেলায় এমনভাবে অংশ নিতে হবে যেন মাঝে মাঝে সে জিততে পারে। ছাড় দিতে হবে কৌশলের সাথে, যেন বিষয়টি সে বুঝতে না পারে। শৈশবের সুখ কি আজীবন সুখের গ্যারান্টি দেয়? প্রচলিত ধারণা: শৈশবের সুখ আজীবন সুখের নিশ্চয়তা দেয়। এই ধারণা আংশিক সত্য। আনন্দময় শৈশব শিশুর
ভালোবাসা পাওয়ার পথ সহজ করে দেয়, নিরাপত্তা দেয় এবং শিশুর আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। পরবর্তী জীবনেও একই ধারা চলতে থাকে, কিন্তু শিশুকে তার অর্জন, আদর গ্রহণ ও মায়া মমতার বন্ধন, সুখী ফর্মুলার এই তিনটি ইস্যুর প্রতি দীক্ষিত করে তুলতে হবে। শুরুতে মা বাবা গাইড করবে, পরবর্তী ধাপে শিশু নিজের যোগ্যতায় সুখের দ্বার খুলে এড়িয়ে যাবে। যতই এগোবে নতুন পরিবেশের মুখোমুখি হবে, শিশু স্বতঃস্ফূর্ত ধারায় নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করবে। এভাবে সুখের নাগাল পাওয়া এবং সুখ বজায় রাখার ক্ষমতা বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে যে সুখী শিশুরা সাধারণত আনন্দময় শৈশব ভুলে যায় না। এমন কোনো প্রমাণ নেই যে শৈশবের কষ্ট যাতনা পুরো জীবন অসুখী করে তোলে। প্রায় দেখা যায় অসুখী শিশুরাও পরবর্তী জীবনে সুখী মানুষ হতে পারে। ছোটবেলায় কষ্ট অনেক সময় শিশুর মনে সুখ পাওয়ার জন্য বেপরোয়া শক্তির সঞ্চার করে, সুখের জন্য বেশি শ্রম দেয়, সুখ অর্জন করে নেয় বাকি জীবনের জন্য। শিশুর শেখার কৌশল। সৃজনশীল বেড়ে ওঠায় শিক্ষণের গুরুত্ব। শিক্ষণ বা লার্নিং এর অর্থ হচ্ছে জ্ঞান ও দক্ষতা অর্জন করা, অভিজ্ঞতা লাভ করা। শেখার জন্য একই কাজ বারবার করতে হয় শিশুকে। এটি শিশুর নিজস্ব বিকাশের ধারায় কেবলই আনন্দপূর্ণ একক কোনো বিষয় নয়। ম্যাচিউরেশন ও এককভাবে শেখার পর্বটি গতিশীল করতে পারে না। গবেষণার ফলাফল হচ্ছে ম্যাচিউরেশন ও শেখার ধারা যৌথভাবে শিশুর সৃজনশীল বিকাশের পথ সহজ করে দেয়। যে কোনো দক্ষতা অর্জনের জন্য শিশুকে অবশ্যই ম্যাচিউরেশনের একটি নির্দিষ্ট স্তর অতিক্রম করতে হয়। প্রস্তুতিমূলক সময়ে বসতে হয়। নতুন কিছু শেখার প্রস্তুতিমূলক সময়টিকে বলে শিক্ষাদান যোগ্য সময়। একই শিক্ষাদানে যোগ্য সময়ে সকল শিশু সব ধরনের অনুভূতি, মনোভাব, আচরণ প্রতিফলন হয় না, বিকশিত হয় না। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো শিশু পায়ের দক্ষতা অর্জনের পূর্বে হাতের দক্ষতা লাভ করে। শিশুভেদে মানসিক প্রক্রিয়াগুলো আগে পরে আসতে পারে। যেমন বলা যায়, শিশু আগে কল্পনা বিলাসী মনোভাব লাভ করে যুক্তিতর্ক আরোপের ক্ষমতা আসতে পারে। শেখার উপযুক্ত সময় কোনটি? সকল শিশুর বুদ্ধি ও বিকাশের গতিময় ধারা সমান নয়। কেউ দ্রুত বাড়ে, কেউ দ্রুত বিকশিত হতে থাকে, কেউ বাড়ে ধীরে। বিশেষ কিছু শেখানোর জন্য এ কারণে শিক্ষাদান যোগ্য সময় সবার এক নয়। 3 বছরের একটি শিশু দেখা গেল নতুন কোনো দক্ষতা অর্জনের জন্য উপযুক্ত হয়ে গেছে। সমবয়সী অন্য শিশুটি হয়তোবা একই দক্ষতা অর্জনের জন্য দৈহিক ও মানসিকভাবে প্রস্তুত হতে পারেনি। তৃতীয়, 3টি সমবয়সী শিশু দেখা গেল একই দক্ষতা অর্জন করতে শুরু করেছে। অর্জন প্রক্রিয়াটি এগুচ্ছে অতি ধীরে। ফলে দীর্ঘ সময় ব্যয় করে সে হতাশ হয়ে গেছে, ওই কাজে আনন্দ হারিয়ে ফেলেছে, কাজটি শেখার পথ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। শিশুবোধে প্রকৃত শিক্ষাদানের যোগ্য সময় বোঝার 3টি সহজ ফর্মুলা রয়েছে। ফর্মুলাগুলো হচ্ছে শিশুর আগ্রহ, উদ্দীপনা। যে কাজটি শেখার প্রক্রিয়া চলছে সেটিতে শিশুর আনন্দ আছে কিনা দেখতে হবে। আগ্রহ, উদ্দীপনা থাকলে শিশুটি সহজে দক্ষতা অর্জন করে নিতে পারবে। 1 পা 2 পা হাঁটতে শিখেছে এমন শিশু যদি প্রতিদিন টুথব্রাশে পেস্ট লাগাতে চায় কিংবা 3 চাকার সাইকেলের সিটে বারবার উঠতে চেষ্টা করে, বুঝতে হবে শিশুটির উৎসাহ জেগেছে। এমনি সময়ে শিশুটি দক্ষতা অর্জনের প্রস্তুত, সন্দেহ থাকার অবকাশ নেই। 2, আগ্রহটি অবশ্যই দীর্ঘস্থায়ী হতে হবে। স্বল্পকাল বা স্থায়ী আগ্রহ দক্ষতা বাড়াতে পারে না। সুযোগ হাতে এসেছে বিধায় ক্ষণিকের আগ্রহ এসেছে, পরবর্তীতে সেটি বজায় থাকছে না।
এমনই অবস্থায় শিক্ষাদান যোগ্য সময় যথাসময় হয় না। আগ্রহটি যদি স্থায়ী হয়, স্বাভাবিক উৎসাহ উদ্দীপনার চেয়েও জোরালো হয়, শিশুর শিক্ষার সময়টি যথাযথ হয়েছে বলে বিবেচিত হবে। 3. চর্চার মাধ্যমে কৃতিত্ব অর্জন হচ্ছে কিনা দেখতে হবে। যে কোনো কাজে শিশু আগ্রহ দেখাতে পারে, যদি কাজটি নির্দিষ্ট সময়ে লক্ষণীয় ধারার কৃতিত্ব অর্জিত না হয়, বুঝতে হবে ওই কাজটি শেখার যথাসময় এখনো আসেনি। মনে রাখতে হবে উপযুক্ত শিক্ষার জন্য উপরোক্ত 3টি ফর্মুলা যৌথভাবে প্রযোজ্য, একটি বা দুটি নির্দিষ্ট নয়। বাথরুমে হঠাৎ সাবান আঁকড়ে ধরার অর্থ এই নয় যে শিশুটি নিজে নিজে গোসল করার উপযুক্ত সময় হয়ে গেছে। আঁকড়ে ধরা তার খেলার অংশও হতে পারে। যদি এমন হয় যে প্রতিদিন গোসল করার সময় শিশুটি সাবান হাতে নিচ্ছে, বুঝতে হবে শিশুটিকে গোসল শেখানোর এখনই উপযুক্ত সময়। শেখার প্রকারভেদ। শেখার দুটি কৌশল গুরুত্বপূর্ণ। মূলত আলোচিত দুটি বিষয় শিশুর শেখার পথে এগিয়ে নিয়ে যেতে পারে: নিজ উদ্যোগে শেখা, অন্যের নির্দেশনা বা পরিচালনায় শেখা। প্রথম পদ্ধতিতে শিশুরা ঠিক করে কি শিখবে, কিভাবে শিখবে। এখানে অন্যের গাইডেন্স থাকে না বা সামান্য থাকতেও পারে। দ্বিতীয় পদ্ধতিতে শিক্ষার বাহনটি অন্যের মাধ্যমে পরিচালিত হয়। এটিকে সাধারণত বলা হয় ট্রেনিং, চাইল্ড ট্রেনিং হিসাবে বেশি খ্যাত। শিশু নিজ উদ্যোগে শেখার কৌশল। শিশুর নিজ উদ্যোগে শেখার 3টি কৌশল রয়েছে। 1. প্রচেষ্টা চালানো এবং ভুল করে শেখা। একক কোনো কৌশল একটি কাজ শেখার চেষ্টা করে শিশু সফল হলে বারবার সেটি করতে চাইবে। যদি সফল না হয়, অন্য কোনো কৌশল অবলম্বন করে কাজটি শেষ করার চেষ্টা করবে। তারপরও সফল না হলে নতুন পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এক সময় সঠিক কৌশলটি শিখে নেবে। এখানে শিশুর প্রচেষ্টার সাথে আগ্রহ জড়িত রয়েছে। প্রচেষ্টার মাধ্যমে ভুল থাকলেও এক সময় সফল হবে শিশু। নতুন দক্ষতা এভাবে শেখা হয়ে যায়। 2. অনুকরণ করে শেখা। এই পদ্ধতিতে অন্যের আচরণ নকল ও কপি করে শেখে নেয় অনেক শিশু। 3. অন্যকে শনাক্ত করে শেখা। এখানেও শিশুরা অনুকরণ করে শেখে। এক্ষেত্রে সবাইকে নকল করে না, প্রিয়জন বিশেষ করে কাউকে শনাক্ত করে নেয়। কেবল শনাক্তকারীর আচরণ প্রতিফলন করে শিশুটি। অন্যের পরিচালনায় শেখার কৌশল, চাইল্ড ট্রেনিং। অন্যের নির্দেশনায় শেখার 3টি পদ্ধতি রয়েছে। 1. যেভাবে কর্তৃপক্ষ চাইবেন সেভাবে শিখবে শিশু। শিখতে বাধ্য, কেন শিখতে হবে বোঝার প্রয়োজন নেই। এমনকি শেখার সাফল্যের জন্যও প্রশংসা করা যায় না, এটি কৃতিত্ববাদী একটি প্রক্রিয়া। 2. অন্যের সহযোগিতায় শিশু শেখার পথে এগিয়ে যায়। কেন শিখতে হবে, কিভাবে শিখতে হবে, বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়। কতটুকু সফলতা আশা করা হয় সেই টার্গেটও নির্ধারণ করা হয়। প্রশিক্ষণের পরিকল্পনার সময় শিশুর চাহিদা ও উৎসাহ বিবেচনা করা হয়। অন্যের কাজের জন্য শিশুর প্রশংসা করা হয়। যে টার্গেট নির্ধারিত হয় প্রত্যাখ্যান করলে শিশু প্রশিক্ষণে ব্যর্থ হতে বাধ্য। এই ক্ষেত্রে শাস্তিও জুড়তে পারে। শাস্তি দেওয়ার পূর্বে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। প্রত্যাখ্যানের কারণ জানতে চাওয়া হয় শিশুটির নিকট। কারণ দর্শানো উপযুক্ত বিবেচিত না হলে শাস্তি প্রয়োগ করা হয়। এটি গণতান্ত্রিক ট্রেনিং পদ্ধতি। 3. শিশুকে নিজের পছন্দ অনুযায়ী কাজ করার অনুমতি দেওয়া। অনুমতি শব্দটি গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে আদেশ দেওয়া হয় না, সামান্য গাইডেন্স থাকতেও পারে। এটিকে বলে অনুমোদিত ট্রেনিং। গবেষণার রিপোর্ট অনুযায়ী কৌশলটি শিশুর প্রশিক্ষণের সবচেয়ে সঠিক পদ্ধতি। সবচেয়ে খারাপ হচ্ছে অন্য পদ্ধতিগুলোর অবস্থানে দুটি প্রশিক্ষণের মাঝামাঝিতে রয়েছে।
নিজের উদ্যোগে শেখার কৌশলগুলোর মধ্যে আদেশ প্রদান বা নিয়ন্ত্রণের কেউ থাকে না। শিশুরা এটি পছন্দ করে না। এই ক্ষেত্রে গাইডেন্স থাকে না বিধায় এটি গুরুত্বপূর্ণ ট্রেনিং পদ্ধতি নয়। কিন্তু দেখা যায় ট্রেনিং পদ্ধতিগুলোতে সবসময় পার্থক্য বা ব্যবধান সুস্পষ্ট নয়। উদাহরণ হিসেবে বলা যায়, অনুকরণ করে শেখার কৌশলটি নিজ উদ্যোগে শেখার কৌশলের মধ্যে বর্ণনা করা হয়েছে। কিন্তু শিশুর ট্রেনিংয়ের জন্য অনুকরণের বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ ক্ষেত্র বিশেষে এটি অন্যের পরিচালনায় শেখার কৌশলের আওতায় পড়ে। এই কারণে শিশুরা অনেক সময় অনুকরণ করে ভালোভাবে শিখতে পারে। এটি শিশুর জন্য সহজ ও ফলপ্রসূ। শিশুর শেখার প্রক্রিয়াটি সবসময় যত্নের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী ঘটে না। শিশু শিক্ষার বড় একটি অধ্যায় বড়দের অগোচরে ঘটে যায়। শিশুর নিজের অজ্ঞাতেও অনেক কিছু শিখে ফেলে। চারপাশে কি ঘটছে সব শিখে নেয় শিশু। এইভাবে দেখে দেখে নানান কিছু শেখে তারা। চারপাশের মানুষজনকে দেখে দেখে শিশুর আচরণ ও মনোভাব গাঁথনটি তৈরি হয়ে যায়। বড়রা হয়তো পরামর্শ দেবে, দয়ালু হও, বন্ধু ভাবাপন্ন হও ইত্যাদি, কিন্তু দেখা যায় তারা বদরাগ দেখায়, অন্যের সাথে শত্রুতা পোষণ করে। এই ক্ষেত্রে দেখে শুনেও শিশুরা বদরাগী হবে, শত্রু ভাবাপন্ন হবে। মা বাবাও অন্য যত্নকারীদের নিজেদের আচরণ ও মনোভাবের প্রতি প্রথমে সতর্ক ও সজাগ হতে হবে। তারা যা করবে শিশুটি নকল করে একই আচরণ শিখে ফেলবে। বড়রা নিজেদের আচার আচরণ সংশোধন করে শিশুর মাঝে সুন্দর বৈশিষ্ট্যের বীজ বপন করতে পারে, সৃজনশীল বিকাশের ধারা সমৃদ্ধ করতে পারে, শিশুকে আকর্ষণীয় ব্যক্তিত্ববান হতে গতিশীল করতে পারে। শিশুর দক্ষতা অর্জন। দিন যায়, চোখের সামনে বেড়ে ওঠে শিশু। দৈহিক গড়ন সহ বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণতা লাভ করে পরিপক্ক হতে থাকে। ধীরে ধীরে পরিবর্তনের ধাপটুকু এগোতে থাকে। এই প্রক্রিয়ার আড়ালে অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলো একে একে উন্মোচিত হতে থাকে। উন্মোচনের মাধ্যমে মায়ার জগতে প্রবেশ করে শিশু। এক সময় মায়াবী অভিব্যক্তির আলো ছড়িয়ে সবার মন জয় করে নেয়। তারপর নিজস্ব ধারাবাহিকতায় ছোট ছোট বাধা অতিক্রম করার দক্ষতা অর্জন করে শিশুটি। গবেষণায় দেখা গেছে, শিশু বেড়ে ওঠার পিছনে মূলত দুটি প্রধান ইস্যু জড়িয়ে আছে। একটি হলো জন্মসূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য, অন্যটি হলো প্রচেষ্টা কিংবা অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন। জন্মসূত্রে প্রাপ্ত সুপ্ত বৈশিষ্ট্যের পূর্ণাঙ্গ প্রকাশই হলো ম্যাচিউরেশন। অন্যভাবে বলা যায়, শিক্ষা ছাড়া শিশুর স্বাভাবিক স্বতঃস্ফূর্ত বিকাশ হচ্ছে ম্যাচিউরেশন। অনন্ত সময়ের স্রোতে ধাবমান মানব বৈশিষ্ট্য বংশ পরস্পরায় জিনের মাধ্যমে বয়ে চলছে। সব বৈশিষ্ট্য জিনের কোডে সংরক্ষিত ছাপ অনুযায়ী প্রতিফলিত হয় না। পিতামাতা থাকে সন্তান যে জেনেটিক লোডিং পাচ্ছে সেটি হলো জেনোটাইপ। যেটুকু বৈশিষ্ট্য প্রতিফলিত হচ্ছে সেটি ফলোটাইপ। বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ এবং কৃষ্টিগত উপাদানের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে স্বতঃস্ফূর্ত বিকাশের ধারা ত্বরান্বিত হয়, ফেনোটাইপের সমৃদ্ধি ঘটে। মনে রাখতে হবে, অনুশীলন ও প্রচেষ্টার মাধ্যমে আচরণের যে পরিবর্তন ঘটে বা অর্জন করা হয় সেটি হলো শিক্ষণ। ম্যাচিউরেশনের উদাহরণ হিসেবে শিশু বিকাশের মাইলস্টোনগুলোর দিকে ফিরে তাকাতে পারি আমরা। বয়সের ধাপে ধাপে হামাগুড়ি দিতে পারে, বসতে পারে, দাঁড়াতে পারে কিংবা হাঁটতে পারে। আদো আদো বল থেকে স্পষ্ট কথা বলতে পারে শিশু। এগুলোর জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। পক্ষান্তরে দক্ষতা অর্জনের জন্য শিশুকে প্রচেষ্টা গ্রহণ করতে হয়, অনুশীলন করতে হয়, যেমন সাইকেল চালানো, কম্পিউটার চালানো ইত্যাদি। ম্যাচিউরেশনের সাথে সাথে শিশুর শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি ঘটে। সামঞ্জস্যপূর্ণ বিকাশের পূর্ণতার সাথে নতুন তথ্য শেখার উদ্দীপনা জড়িত থাকে। এই জন্য ম্যাচিউরেশনের অবস্থা বোঝা জরুরি।
এই ধাপগুলো জানা থাকলে অতিরিক্ত বোঝা শিশুর শেখারে নেশাকে বাধাগ্রস্ত করতে পারে না। মা বাবা, শিক্ষক শিক্ষিকাদের বিষয়গুলো জানা থাকা জরুরি। যে ধাপে যেটি প্রয়োজন কেবল সেই ধাপ অনুযায়ী শিশুকে অনুশীলনের জন্য উৎসাহিত করা উচিত। নিজস্ব পরিপক্কতার স্তর অনুযায়ী শিশু নতুন তত্ত্ব শেখার জন্য প্রস্তুত হয়। এই প্রস্তুতি বুঝতে হলে নিম্নোক্ত ইস্যুগুলো জানতে হবে সংশ্লিষ্ট বড়দের। কিছু শেখার প্রতি শিশুর আগ্রহ। 2. আগ্রহের স্থায়িত্ব। শেখার ব্যাপারে শিশুর অগ্রগতি। সাধারণত শিশুরা অনুকরণ প্রিয়। দেখে থেকে তারা অনেক কিছু শেখে। অন্যকে কিছু করতে দেখলে নিজেও করতে চায়। বাড়িতে কেউ গান শিখলে কিংবা চিত্রাঙ্কন করলে শিশুটিও গান কিংবা চিত্রাঙ্কনের প্রতি ঝুঁকে পড়তে পারে। গুরুত্বের সাথে বুঝতে হবে শেখার এই ঝোঁকটি কেবলই কি অনুকরণ, নাকি এর প্রতি শিশুর স্থায়ী আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগ্রহের স্থায়িত্বের আসন দৃঢ় হলে প্রাসঙ্গিক বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে দক্ষতা অর্জন করতে পারে শিশু। স্থায়ী আগ্রহ নানাভাবে উৎসাহিত করা যায়। এই ক্ষেত্রে না বলা চলবে না। আগ্রহে বাধা পেলে স্থায়ী ফলাফল সম্ভব নয়। না এর অশনিবার্তা শিশুর স্থায়ী আগ্রহের ভিত্তি ভেঙে দিতে পারে। জেদি হয়ে উঠতে পারে শিশু, এমনকি পরবর্তী জীবনের জন্য সহিংস আচরণের বিষ অঙ্কুরিত হয়ে যেতে পারে না এর মুখোমুখি হলে। শিশুর দক্ষতা অর্জনে প্রস্তুতি। আপনার শিশু কি নতুন তথ্য বা দক্ষতা শেখার জন্য প্রস্তুত? কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন? শিশু কোনো একটি বিষয় অনুশীলন করছে, তেমন কিছু শিখতে পারছে না, দক্ষতা অর্জিত হচ্ছে না, এমত অবস্থায় ধরে নিতে হবে নির্দিষ্ট বিষয়টি শেখার সময় আসেনি। সংশ্লিষ্ট বিষয়টি শেখার জন্য কোনো ম্যাচিউর হয়নি। এখানে কেবল স্বাভাবিক ম্যাচিউরেশন এবং শিক্ষণ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। চট করে শিশুর দক্ষতার ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এক্ষেত্রে ম্যাচিউরেশন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্থায়ী কিংবা অস্থায়ী আগ্রহের বিষয়টিও মেপে দেখতে হবে। মনে রাখা জরুরি, অস্থায়ী আগ্রহ দক্ষতা বাড়াতে পারে না। পূর্বে বলা হয়েছে, শিক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিপক্কতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। গর্ভকালীন বিকাশ মূলত ম্যাচিউরেশনের উপর নির্ভরশীল। গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, মাতৃগর্ভে যে ভ্রূণটি সক্রিয় হয় তুলনামূলকভাবে কম বয়সেই সঞ্চালনমূলক দক্ষতা সেই শিশুটি বেশি অর্জন করে। জন্ম পরবর্তী পরিবেশে ম্যাচিউরেশন এবং শিক্ষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। দৈহিক এবং মানসিক বিকাশ পরিপক্ক না হওয়া পর্যন্ত শেখার বিষয়টি কার্যকারী হয় না। শিশু যখন শেখার জন্য প্রস্তুত হবে তখনই তাকে শেখাতে হবে। ম্যাচিউরেশন বহির্ভূত কিছু শেখাতে গেলে অপকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উপসংহারে বলা যায়, শিশুর বৃদ্ধি ও বিকাশ মূলত ম্যাচিউরেশন এবং শিক্ষণের উপর নির্ভরশীল। এই প্রসঙ্গে আমরা রুশোর মতবাদের প্রতি একটু মনোযোগ দিতে পারি। রুশো বলেছেন, প্রকৃতিতে শিশুকে স্বাভাবিক গতিতে বিকশিত হতে দেওয়া উচিত। সাধ্যের বাইরে শেখাতে গেলে শিশুর মাঝে হতাশা আসবে, আত্মবিশ্বাসের ভিত দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে উৎসাহ হারিয়ে ফেলবে শিশু। তাই ম্যাচিউরেশন কিংবা পরিপূর্ণ পক্কতার সাথে সঙ্গতি রেখে নতুন কিছু শেখার ব্যাপারে শিশুকে উৎসাহিত করে তুলতে হবে। শিশুর মনোজগৎ, শিশুর মনের আবেগ। শৈশব আনন্দের শৈশব মধুর, বেদনার কালো হতে পারে শৈশব। পারিবারিক অশান্তি, মা বাবার ডিভোর্স, নিরাপত্তাহীনতা ইত্যাদি কেড়ে নিতে পারে শৈশবের আনন্দ। কষ্ট কিংবা ক্রোধে ভরে উঠতে পারে শিশুর মনোজগৎ। হিংসা কিংবা ঈর্ষায় আক্রান্ত হতে পারে শিশুর নরম মন। আনন্দ, বেদনা, ঈর্ষা, হিংসা, ক্রোধ, ভয় হচ্ছে আবেগের বিভিন্ন রূপ, বিভিন্ন ধরন।
জীবনের এই মধুর সময়টিতে আবেগের বহিঃপ্রকাশ ঘটে নানান ঢঙ্গে। জীবনের অন্যান্য সময় থেকে শিশুকালে আবেগের তীব্রতাও থাকে বেশি। প্রায় সর্বক্ষণ শিশু কোনো না কোনো আবেগের জালে নিজেকে জড়িয়ে রাখে। এই কারণে শৈশবকে বলা হয় আবেগের কাল। ধীরে ধীরে বড় হয় শিশু, দৈহিক ও মনের দিক থেকে বিকশিত হতে থাকে। সমাজের বিধি নিষেধ অনুযায়ী সব কিছু শেখা হয়ে ওঠে না, ফলে হয় আবেগীয় বিস্ফোরণ ঘটে থাকে। শিশুর মনোজগতেও থাকে অস্থিরতা, ভয় ও ক্রোধ। বাইরের জগতের সাথে পরিচিতি বাড়ার কারণে ব্যাপকতর হয়ে সামাজিক পরিধি। তীব্র আবেগের বহিঃপ্রকাশ ধীরে ধীরে কমে আসে, যেমন ক্রোধের সময় লাথি মারা, কামড় দেওয়া, অন্যকে আঘাত করা, ভাঙচুর করা, ভয় পেলে ছুটে পালিয়ে যাওয়া, লুকিয়ে থাকা, অতি সুখে লাফালাফি কিংবা আনন্দ উল্লাস প্রকাশ করা, চিৎকার হই হুল্লোড়ে চারপাশ মাতিয়ে রাখা ইত্যাদি তীব্রতর প্রতিক্রিয়াগুলো সামাজিক শিক্ষার কারণে বয়স বাড়ার সাথে সাথে কমে আসে। আবেগীয় অভিব্যক্তির সুপ্ত ক্ষমতা নিয়ে জন্মায় প্রতিটি শিশু। নবজাতকের প্রতিক্রিয়া থেকে এটি দেখা যায়। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, জন্মের সময় প্রতিটি শিশু সুখকর আবেগীয় প্রতিক্রিয়া ঘটে থাকে। বেবির দৈহিক রিল্যাক্সেশনের ভঙ্গি থেকে এটি বোঝা যায়। এই সময়ে নবজাতকটি কপট কুজনের মতো মধুর সুরে যেন কিছু বলে, গলার ভেতর থেকে কলকলি ধ্বনি বের করে উল্লাস প্রকাশ করে, আবার শরীর টানটান করে হাত পা বাঁকিয়ে অসুখকর আবেগীয় প্রতিক্রিয়া ঘটাতে পারে, কিংবা কান্নায় ফেটে পড়তে পারে, পা ছুটতে পারে। শিশুর আবেগের বিকাশ সাধারণ আবেগ থেকে শুরু করে নতুন কিংবা জটিল আবেগ জন্মের পর থেকে বিকশিত হতে থাকে। চারপাশ থেকে শিক্ষার কারণে এই বিকাশ ত্বরান্বিত হয়। শিশুর পরিপক্কতা ও পরিণমন বিকাশের এই ধারাটি আংশিক প্রভাবিত করে। 1 বছরের শেষে শিশুর মনোজগৎ ভয়, রাগ, ঈর্ষা, হিংসা, কৌতূহল, উল্লাস, মায়া, মমতা প্রভৃতি আবেগের পূর্ণ হয়ে উঠতে পারে। এই আবেগগুলো সম্পূর্ণ বিকশিত হয়, যেমনটি দেখা যায় বয়স্কদের মাঝে। শিশুর আবেগের বিকাশের পথে শিক্ষণের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। শিক্ষণের মাধ্যমে আবেগের কারণগুলো প্রভাবিত হয়। আবেগজনিত আচরণ নির্ধারিত হয় চারপাশ থেকে শেখার মাধ্যমে। পরিবেশ তৈরি ও নিয়ন্ত্রণের মাধ্যমে মা বাবা শিশুর শেখার সংগতিপূর্ণ আবহ নির্মাণ করতে পারেন। এভাবে শিশুর আবেগীয় বিকাশের ধারাটি গাইড করা যায়। নেতিবাচক ইমোশন গড়ে তোলার পথ সহজ করা সম্ভব। যে কোনো নেতিবাচক খারাপ আবেগের শক্ত গাঁথুনি গড়ে ওঠার পূর্বে পরিবর্তনের প্রতি নজর রাখতে হবে। বাবা মা সতর্ক হলে নেতিবাচক আবেগের ভিত গোড়াতেই ভেঙে দিতে পারেন। অসুখকর আবেগের প্রাধান্য রোধ করতে পারে। বই, টিভি কিংবা কমিক্স থেকে শিশু ভয় পেতে শেখে। মনোযোগী হলে বাবা মা এ ধরনের ভয় নিয়ন্ত্রণ করতে পারেন। কল্পনায় শিশুর মনে ভয়ের যে রোড গড়ে ওঠে, ভিত শক্ত হওয়ার পূর্বেই ভেঙে দিতে পারে। মনে রাখতে হবে, শিশুকে একা একা ভয়ার্ত সিরিয়াল দেখতে দেওয়া উচিত নয়। টিভি থেকে তাকে সম্পূর্ণ বঞ্চিত করাও ঠিক নয়। ভয়ার্ত দৃশ্য দেখে ফেলে ভয় জেগে ওঠার সাথে সাথে দূর করার উদ্যোগ নিতে হবে। দৃশ্যটির অবাস্তবতা গল্পচ্ছলে তুলে ধরতে হবে, ফলে অবাস্তব দৃশ্যের ব্যাপারে ভেতর থেকে নিজস্ব বোধটি গড়ে উঠবে। যদি শিশু বোঝার সময় ঠিক মতো এসে থাকে, এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বোঝার সময় না হলে ভয়ার্ত দৃশ্য থেকে কৌশলে দূরে রাখতে হবে। আনন্দময় হাসির দৃশ্য দেখানোর জন্য মনোযোগী হতে হবে। এভাবে ভয় জয় করার শিক্ষা শিশুর মনোজগৎ সমৃদ্ধ করবে।
পরিবারের নতুন শিশু হলে ঈর্ষাবোধ জেগে ওঠে, কারণ মা বাবা নতুন বেবিটি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। অযত্ন কিংবা অবহেলার শিকার হতে পারে বড় শিশুটি। ঈর্ষাবোধ বাসা বাঁধতে পারে মনে। আবেগটি দৃঢ়তর হওয়ার পূর্বে সামাল দেওয়া সম্ভব। নবজাতকের জন্য বড় শিশুটির পূর্ব প্রস্তুতি এবং বর্তমান বড় শিশুটির প্রতিও সমান আদর সোহাগ শিশুর মন থেকে ঈর্ষার মেঘটি দূর করতে পারে। শিশুর আবেগের বিকাশ, চারপাশ থেকে শেখার প্রভাব। স্বতঃস্ফূর্ত ধারার শিক্ষা কিংবা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন ইত্যাদি বিষয়গুলো শিশুর আবেগের বিকাশের ধারা নানা আঙ্গিক থেকে প্রভাবিত করে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো। নিজের উদ্যোগে শেখার একটি ধারা হচ্ছে প্রচেষ্টা নেওয়া এবং ভুল করা। উদ্যোগী হওয়া এবং ভুল করে শেখার ধাপটি বেশি প্রভাবিত করে শিশুর আবেগীয় প্রতিক্রিয়া। বিশেষ ধরনের আচরণ কিংবা প্রতিক্রিয়া যদি নিজের মাঝে তৃপ্তি জাগায় কিংবা আনন্দের সঞ্চার করে বারবার সেটি করতে থাকে শিশু। উদাহরণ বলা যায়, বিষয়ভিত্তিক রহস্য ঘটনার প্রচেষ্টা শিশুকে উৎসাহিত করে তোলে। এই প্রচেষ্টায় যদি শিশু আনন্দ পায়, এই পথে বাধা পেলে সে দাম দেবে না, অন্য কৌশল খুঁজে নেবে। বিষয়টির মূলে প্রবেশ করতে উদ্যম হারিয়ে যাবে না। যতক্ষণ তৃপ্ত না হচ্ছে ততক্ষণ প্রচেষ্টা কিংবা উদ্যম জোরালো থেকে যাবে। প্রচেষ্টায় বাধা আসলে প্রশ্ন করে বড়দের স্থির করে ছাড়বে। বিষয়টির মূল রহস্যের সমাধান করার এমনি বেপরোয়া ইচ্ছে জেগে উঠলে অনেক কিছু শিখে নিতে পারে চারপাশ থেকে। 2. অনুকরণ করে শেখার মাধ্যমে আবেগের কারণ ও প্রতিক্রিয়া উভয় প্যাকালটি প্রভাবিত হয়। যদি ভাই বোন বন্ধু বান্ধব কুকুর দেখে ভয় পায়, শিশু দেখবে সেটি অনুকরণ করে ভয় পাবে। স্বয়ংক্রিয় পথে ভয়ের শিক্ষা শিশুর মনে গড়ে উঠবে দেখে দেখে। অন্যরা যদি শিশুর সামনে ভয় পেয়ে দৌড়ে পালায়, শিশুরাও দেখে দেখে এই আচরণ ও প্রতিক্রিয়া দেখাবে। কোনো একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয়ের সম্পৃক্ততার মাধ্যমে শেখার কৌশলকে বলে কন্ডিশনিং। পূর্ব থেকে অর্জিত শিক্ষা বা অভ্যাসের ফলেও স্বভাব বহির্ভূত প্রতিক্রিয়া ঘটতে পারে। দয়ালুদের শিশুরা পছন্দ করতে শেখে। দয়ামায়াহীন পাষাণ কাউকে পছন্দ করে না। শিশুদের মাঝেও সঞ্চারিত হয়ে যায়। নিরূপিত আবেগ মূলত আবেগের কারণগুলো প্রভাবিত করে, আবেগীয় প্রক্রিয়ার উপর তেমন প্রভাব ফেলে না। 4. প্রশিক্ষণের মাধ্যমে শেখা। অন্যের নির্দেশনা কিংবা গাইডেন্স এর মাধ্যমে যে ধরনের আবেগ শিশুর মধ্যে গড়ে ওঠে, সেটি গ্রুপের সবার মাঝে সাদরে গৃহীত হয়। যা সঠিক তাই শেখে শিশু। অন্যের পরিচালনায় সঠিক পথে এগিয়ে যায়। পরিত্যাজ্য বিষয়ে নেতিবাচক দিক উন্মোচিত হয় না, বরং নির্দিষ্ট লক্ষ্য সামনে থাকে বিধায় প্রশিক্ষণের মাধ্যমে নেতিবাচক দিকগুলো সুস্পষ্ট হতে থাকে। এভাবে শিশুর আবেগীয় বিকাশ সমৃদ্ধ হয়। উদাহরণে বলা যায়, নির্দেশনার মাঝে এমন কিছু শিশুর সামনে ফুটে ওঠে যা ভয়ের নয়। পূর্বে হয়তো বিষয়টি তার মনোজগৎটি ভয়ে কাবু করে রাখত। শিশুর আবেগের ফলাফল। আবেগের ধরন অনুযায়ী শিশুর মনের বিকাশ প্রভাবিত হয়। দৈহিক বিকাশেও পরিবর্তন আসতে পারে। আবেগের কারণে নেতিবাচক দুটো দিকেই গড়ে উঠতে পারে, পথে সঙ্গী হয়ে থাকে। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গ আলোচনা করি। 1. আবেগ শিশুর জীবন আনন্দে ভরিয়ে রাখতে পারে। সব ধরনের আবেগের ভেতর থেকে উদ্দীপনা জাগায়, উত্তেজকও বটে। আবেগের কারণে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ও আনন্দ ভরে উঠতে পারে। অসুখকর আবেগ যেন ভয়, রাগ, ঈর্ষা প্রভৃতি থেকেও তৃপ্তি জাগতে পারে মনে। শর্ত হলো এগুলো মাত্রা স্বাভাবিক থাকতে হবে। অস্বাভাবিক তীব্রতর হলে মনের তৃপ্তি পালাতে বাধ্য।
2. আবেগের কারণে শিশুর দক্ষতা বিপর্যস্ত হতে পারে। আবেগের তীব্রতা বেশি হলে শিশু বিমূঢ় হয়ে যেতে পারে, তোতলাতে পারে, থেমে থেমে একই শব্দ বা ধ্বনি শব্দাংশ পুনঃ পুনঃ উচ্চারণ করতে পারে, এমনকি শিশুর কথাবার্তা অস্পষ্ট হয়ে যেতে পারে। 3. শিশুর বুদ্ধি প্রভাবিত হতে পারে আবেগের কারণে। তীব্র আবেগ আলোড়িত থাকলে শেখার ক্ষমতা কমে যায়, তর্ক করা কিংবা কারণ দর্শনের ক্ষমতা লোপ পায়, স্মরণ শক্তি কমে আসে। মনে রাখতে হবে, আবেগের সাথে প্রেষণা যুক্ত হলে এবং আবেগের তীব্রতা যদি মাঝারি ধরনের, বুদ্ধির ধারণ শানিত হবে। অন্যের সাথে যোগাযোগের মাধ্যমটি উন্নতর করে আবেগ। কোনো শব্দ উচ্চারিত না হলেও কেবলমাত্র মুখের অভিব্যক্তি ও দৈহিক ভঙ্গির মাধ্যমে শিশুর অনুভূতির প্রকাশ ঘটে যায়। সুখকর আবেগ শিশুকে লাবণ্যময় করে তোলে। মায়ার একটি গোপন স্রোত ভেসে থাকে শিশুর মুখে, দেহভঙ্গিমায়। প্রক্ষান্তরে অযাচিত আবেগ শিশুর মুখভঙ্গিতে যাতনার ছাপ ফুটিয়ে রাখে। শিশু অনুভব করে মুখে সেটি ভেসে ওঠে, অন্যরাও তাদের মনের অবস্থা বুঝতে পারে। 5. আবেগের মাধ্যমে সামাজিক বিকাশের ধারা প্রভাবিত হতে পারে। সে সকল শিশু সুখকর আবেগ অনুভব করে তারা দেখতেও সুন্দর, প্রাণবন্ত থাকে। অন্য শিশুরাও এ ধরনের প্রাণবন্ত শিশুদের সাথে থেকে আনন্দ পায়, বন্ধুত্ব গড়ে তোলার তাগিদ বোধ করে। যারা অসুখী, কষ্টকর আবেগে তাদের নিত্য সঙ্গী, তাদের থেকে অন্য শিশুরা দূরে থাকে। এ ধরনের অসুখী শিশুদের সামাজিক বিকাশ সচ্ছল হয় না, স্তিমিত থেকে যায় কিংবা বিকাশের পথে বিপর্যস্ততা এসে হানা দেয়। শিশুরা সহজাতভাবে শিখে নেয়, বন্ধু পেতে হলে আবেগ নিয়ন্ত্রণ রাখতে হবে। এভাবে সামাজিক বিকাশ সমৃদ্ধ হয়। 6. জীবনে নানামুখী দৃষ্টিভঙ্গি আবেগ দ্বারা প্রভাবিত হয়, রঞ্জিত হয়। তৃপ্ত শিশুর বহিমুখী জীবনধারা হয় ঐশ্বর্যময়, সমৃদ্ধ। যখন মনে যাতনা থাকে, অতৃপ্তির উপযুক্ত আক্রমণে শিশু জীবনবোধ অসুখী হয়ে পড়ে। অন্তর্মুখে একাকিত্বের শেকলে বাধা পড়তে পারে, আচরণের স্খলন ঘটতে পারে। এভাবে জীবনের দৃষ্টিভঙ্গি ধস নেমে আসতে পারে। 7. আবেগে পারিবারিক মনস্তাত্ত্বিক আবহাওয়াটি প্রভাবিত করে। যখন শিশুর মনে আনন্দ থাকে, পুরো পরিবার যেন আনন্দে ঝলমল করে। হঠাৎ রেগে ওঠা, ক্ষেপে যাওয়া ইত্যাদি উগ্র কিংবা বদমেজাজের কারণে পারিবারিক পরিবেশও ধস নামে। নিত্যই যদি এমন নেতিবাচক ইমোশনের বিস্ফোরণ ঘটতে থাকে, পুরো পরিবার অসুখী হতে বাধ্য। অর্থাৎ আনন্দময় শিশুর আবেগের যেমন পুরোপুরি পরিবারটিকে সুখী করে তোলে, তেমনি উগ্র মেজাজের কারণে পরিবারের সুখ হারিয়ে যেতে পারে। পরিবারের অন্যান্যদের মেজাজও শিশুর মনস্তাত্ত্বিক আবহাওয়া বদলে দিতে পারে। বাসার সার্বক্ষণিক আবেগীয় আবহাওয়া শিশুর মনে সুখ কিংবা অসুখের স্রোত তৈরি করতে পারে। শৈশবে শিশুর সাধারণ আবেগ। সাধারণ কয়েকটি আবেগই বেশি দেখা যায় শিশুর মাঝে। এই আবেগগুলো শিশুর দৈনন্দিন জীবনের নানা ঘটনা থেকে উদ্ভূত। নিচে কয়েকটি সাধারণ আবেগের উল্লেখ করা হলো। মায়া, মমতা, ভালোবাসা। যাহা আনন্দ দেয় তাই শিশুর প্রিয় হয়ে ওঠে। একজন মানুষ, গৃহপালিত পশু কিংবা যে কোনো খেলনা বা খেলার প্রতি শিশুর মনে টান সৃষ্টি হতে পারে, মমতার আসন গেড়ে বসতে পারে। এই সময় শিশু সার্বক্ষণিক প্রিয় ব্যক্তি বা খেলনার প্রতি সেটে রাখতে চাইবে নিজেকে। সেই ব্যক্তি বা খেলা তার মনে সোহাগ বা মমতার একটি গোপন ধারা জিয়ে রাখে। 2. রাগ বা ক্রোধ। শিশুর
কিছু একটা করতে চাইছে বা খেলতে চাচ্ছে, পারছে না করতে কিংবা খেলতে, বাধা পাচ্ছে কিংবা বিষয়টি থেকে তাকে জোর করে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এমনি অবস্থায় শিশুর মনে ক্রোধ জাগাতে পারে, ক্ষেপে উঠতে পারে, অন্য শিশুকে আক্রমণও করে বসতে পারে বা অন্য শিশুর হাত থেকে খেলনা কেড়ে নিতে পারে। বদমেজাজের মাধ্যমে ক্রোধের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। শিশুটি এ সময় লাথি ছুটতে পারে, মেঝে আছড়ে পড়তে পারে, চিৎকার দিয়ে কান্না শুরু করে দিতে পারে। 3. উৎসুক, অদ্ভুত, দুর্লভ বা আজব বিষয়ে শিশুর মনে উৎসুক আবেগের আসন গেড়ে বসে। নতুন বা ভিন্ন ধরনের বস্তুর সাথে পরিচিত হতে শিশুর মনে এক ধরনের ব্যাকুলতা কাজ করে, রহস্য উদ্ঘাটনের প্রবৃত্তি জেগে ওঠে। 4. হিংসা, অন্যরা পারে সে পারে না, অন্যের আছে তার নেই, এমনই পরিস্থিতিতে মনে হিংসা বোধ চলে আসে। 5. ভয়, আজব কিংবা নতুন কিছু সামনে পেলে ছুটে শিশুরা ভয়ার্ত হয়ে উঠতে পারে। ভয় পেলে ছুটে পালাতে পারে, মায়ের কিংবা নিরাপদে কারো কোলে আশ্রয় নিতে পারে, কান্না শুরু করে দিতে পারে। কান্না হচ্ছে বাড়ন্ত ছোট শিশুর ভয় প্রকাশের প্রতিক্রিয়া। 6. শোক, হারানোর বেদনা শিশুর মনে ভীষণ আলোড়ন তোলে। পরিবারের কোনো সদস্যকে হারালে, পোষা প্রাণী ও প্রিয় খেলনা হারিয়ে গেলে কান্না জোরে দেয় শিশুরা। সাধারণ আনন্দ উল্লাস থেকে ছিটকে পড়ে দূরে সরে যায়। নৈমিত্তিক যা করতে অভ্যস্ত ছিল, হারানোর বেদনায় সেই কাজগুলো করতে পারে না। নিজের বা খেলার ভেতর থেকে আনন্দ খুঁজে পায় না। যতক্ষণ সুখ থাকবে ততক্ষণ সামাজিকভাবে গুটিয়ে নেবে নিজেকে, প্রচুর কাঁদবে। ঈর্ষা, মামা যদি অন্য শিশুর প্রতি নজর দেয়, বেশি আদর যত্ন করে, ঘরে বেড়ে ওঠা শিশুতে অসন্তুষ্ট হতে পারে, ক্ষুব্ধ হতে পারে, অন্য শিশুকে আক্রমণ করে ক্ষুব্ধতা প্রকাশ করতে পারে, অথবা এমন সব আচরণ করবে যা করে এসেছে একদম কম বয়সে। এই প্রতিক্রিয়াকে বলে পশ্চাদগতি। অসচেতনভাবে নিজস্ব ইগোর প্রতিরক্ষার জন্য এমনটি ঘটে যাবে। 8. উল্লাস, কোনো কাজে যদি শিশু তুষ্ট হয়, প্রতিযোগিতায় যদি শিশু বিজয়ী হয়, প্রশংসিত হয়, শিশুর মনে সুখের আলোড়ন জেগে ওঠে, উল্লাস উচ্ছ্বাস জেগে ওঠে। মুচকি হেসে কিংবা হেসে হেসে শিশু সাধারণত মৃদু উল্লাস প্রকাশ করে, তীব্র উল্লাস প্রকাশ করে, লাফালাফি, চিৎকার, হৈ হুল্লোড় করে। সামনে নিরাপদ যা পাবে, মানুষ, পোষা প্রাণী বা খেলনা, বুকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করবে। শিশুর আবেগ বনাম বড়দের আবেগ। শিশুর আবেগ ও বড়দের আবেগের মধ্যে বিশেষ পার্থক্য লক্ষণীয়। এই কারণে বড়রা অনেক সময় শিশুর আবেগের প্রতিক্রিয়া সহজভাবে নিতে পারে না, শিশুর সামনে রূঢ়তা দেখিয়ে থাকে। সামাজিক নিয়ম নীতির মধ্যে বেড়ে ওঠার জন্য ক্ষেত্র বিশেষে বড়রা শিশুদের গাইড করে, ফলে শিশুটি সামাজিক বিকাশে বড়দের মতো হয়ে যায়। অর্থাৎ শিশুর আবেগ বড়দের চেয়ে ভিন্নতর বলে সামাজিকতার মোড়ক পরিয়ে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়। উদাহরণে বলা যায়, বড়দের তুলনায় ছোটদের আবেগ সহজ আলোড়ন তোলে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখলে শিশুরা সহজে আপসেট হতে পারে না। সম্ভবত স্বনির্ভর হওয়ার জন্য শিশুকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। ছোটদের এবং বড়দের আবেগের পার্থক্য। আবেগ অনুভবে তীব্রতা। শিশুর আবেগের মাত্রাগত তারতম্য বড়দের চেয়ে বেশি। শিশুরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বড়রা পারে। যখন ক্ষুব্ধ হয়, সার্বক্ষণিক এই শিশু রাগে টইটুম্বুর করতে থাকে। ক্রোধান্বিত বড়দের রাগ বেশিক্ষণ থাকে না, অল্প সময়ে কমে আসে, তবে মিলিয়ে যেতে সময় নেয় বেশি। আবেগ অনুভবের সময়।
শিশু উগ্র মেজাজের তীব্রতা বেশি হলে 5 মিনিট মিলিয়ে যেতে পারে। ভয়, ঈর্ষা এবং অন্য আবেগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বড়রা প্রায় আবেগ দমিয়ে রাখে, টেনে টুনে দীর্ঘায়িত করে, অবদমিত আবেগ পুষে রাখে। দীর্ঘায়িত পুঞ্জীবিত ক্রোধ ধ্বংসাত্মক প্রবৃত্তির জন্ম দিতে পারে বড়দের মনে, কিন্তু শিশুদের আবেগের বহিঃপ্রকাশ দ্রুত ঘটে, উবেও যায় দ্রুত। 3. আবেগের আক্রমণের হার ও সংখ্যামান। শিশু ঘন ঘন আবেগের জালে জড়িয়ে পড়তে পারে। এই হার বড়দের তুলনায় অনেক বেশি। নানান ধরনের ঘটনা, উদ্দীপক মন আবেগ তৈরি করে। শিশুরা সব ধরনের অবস্থা উদ্দীপকের সারা উপেক্ষা করতে পারে না, বড়রা অনেক ক্ষেত্রেই পারে। ফলে পুনঃ পুনঃ আক্রান্ত হওয়ার হার ছোটদের বেশি। 4. ছোটদের মনোজগৎ যে সহজেই আবেগ জেগে ওঠে, বয়স্করা সহজে আবেগ উৎফুল্ল হয় না। 5. আবেগের প্রকাশ। শিশুর মনে আবেগ সহজে ফুটে ওঠে শিশুর মুখের অভিব্যক্তি ও দেহভঙ্গিমায়। বড়দের প্রকৃত অনুভূতি অনেক সময় বাহির থেকে বোঝা যায় না। কঠিন মোড়কে নিজের প্রকৃত আবেগ আড়াল করে রাখতে পারে বড়রা।